প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তো আমরা তোমাদের সাথে গত ক্লাসে ছিলাম, আমরা ছিলাম ফাজানের সূত্র। আমরা ছিলাম গত ক্লাসে যে পোলারন সম্পর্কিত ফাজানের সূত্র। তো ফাজানের সূত্রের মূল বিষয় ছিল যে পোলারনের ফলে একটি আয়নিক যৌগ সমযোজী বৈশিষ্ট্য লাভ করে। কোন কোন আয়নিক যৌগে পোলারন সংঘটিত হবে সেটা আমাদের চারটা বিষয়ের উপর নির্ভরশীল ছিল। একটা ছিল আমাদের ক্যাটায়ন ছোট হলে পোলারন বেশি হবে। আর একটা ছিল আমাদের অ্যানায়ন বড় হলে পোলারন বেশি হবে। আর একটা ছিল আমাদের ক্যাটায়ন অথবা অ্যানায়নের চার্জ বেশি হলে পোলারন বেশি হবে। আর লাস্ট কথা ছিল ডিও এফ অরবিটাল বিশিষ্ট ক্যাটায়ন হলে পোলারন বেশি হবে। তো আমরা গত পড়াগুলোকে একটু দেখে নেই, গত ক্লাসে পড়াগুলোকে এটা দেখে নিয়ে আমরা অন্য বিষয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে ছিল যে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর ছিল অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই তিনটার মধ্যে আমাদের অ্যালুমিনিয়ামের চার্জ সবচেয়ে বেশি, সুতরাং অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগে পোলারন সবচেয়ে বেশি। অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটি সমযোজী যৌগের মতো আচরণ করে। এই দিক থেকে লেখা যাবে যে সিলভার ক্লোরাইড আর সিলভার আয়োডাইড, এই দুটি যৌগের মধ্যে এফ মানে ফ্লোরাইড আয়নের আকার অপেক্ষা আই মাইনাস আয়নের আকার অনেক বড়। আমরা অলরেডি জেনে ফেলছি যে একটা অ্যানায়নের আকার বড় হলে পোলারন বেশি হবে, আর পোলারন বেশি হলে একটি আয়নিক যৌগ সমযোজী বৈশিষ্ট্য লাভ করে। সিলভার ফ্লোরাইড এবং সিলভার আয়োডাইড দুটার মধ্যে সিলভার ফ্লোরাইডে পোলারন কম হলে এটা আয়নিক, আর সিলভার আয়োডাইডে পোলারন অনেক বেশি হলে এটা হবে কি সমযোজী। এরকম যে সোডিয়াম ক্লোরাইড আর একটা আছে মনে করো কপার 1 ক্লোরাইড, কপার 1 ক্লোরাইড বা লেখা যাবে কিউ প্লাস ক্লোরাইড।
এই দুটো যোগের মধ্যে সোডিয়ামের চার্জ +1, কপারের চার্জ +1, চার্জ একই রকম। সোডিয়াম আয়ন এবং কপার আয়ন এই দুইটার আকারও প্রায় একই রকম। তাহলে আমরা যদি লিখি যে সোডিয়াম আয়নের মধ্যে কি আছে, 1s2, 2s2, 2p6, আর কপার আয়নে কি আছে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10। পার্থক্য হইলো যে সোডিয়ামের মধ্যে ডি অরবিটাল নাই, আর কপার আয়নের মধ্যে ডি অরবিটাল আছে। তাহলে যে সকল ক্যাটায়নের মধ্যে ডি অরবিটাল থাকবে সেখানে পোলারন কি হবে, বেশি হবে। তাহলে পোলারন বেশি হলে যৌগটা কি হবে, সমযোজী হবে। আর সমযোজী হইলে গলনাঙ্ক স্থিরাঙ্ক কমে যাবে। তাহলে সোডিয়াম ক্লোরাইড আর কিউপ্রাস ক্লোরাইডের মধ্যে যেহেতু কপার আয়নে ডি অরবিটাল আছে, এখানে পোলারন বেশি, ফলে কিউপ্রাস ক্লোরাইড অধিক সমযোজী এবং এখানকার গলনাঙ্ক স্থিরাঙ্ক সোডিয়াম ক্লোরাইড অপেক্ষা অনেক কম। আজকে আমাদের নতুন বিষয় নিয়ে আমরা একটু কথা বলি। আমাদের নতুন বিষয়টা হলো যে তড়িৎ ঋণাত্মকতা কি জিনিস, তড়িৎ ঋণাত্মকতা কি জিনিস, এটা আমরা নতুন আলোচনা শুরু করলাম। তড়িৎ ঋণাত্মকতা, এটা একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো। আমরা যদি বলি যে এইচ বন্ড এইচ, এটা একটা সমযোজী বন্ধন। এখানে ইলেকট্রন আছে কয় জোড়া, এক জোড়া। মনে করি এই গোল বা ডট চিহ্ন হাইড্রোজেন ইলেকট্রন, আর এই ক্রস চিহ্ন একটা হাইড্রোজেনের ইলেকট্রন। তাহলে এখানে দেখতেছি আমরা দুইটায় একই জাতীয় হাইড্রোজেন পরমাণু। আমরা বলি এফ বন্ড এফ, এখানে আমরা দেখতে পারবো ইলেকট্রন শেয়ার হয়েছে কয় জোড়া, এক জোড়া। কয় জোড়া, এক জোড়া। অর্থাৎ একটি সমযোজী বন্ধন তৈরি হয় এক জোড়া ইলেকট্রনের মাধ্যমে। তাহলে এইচ বন্ড এইচ একই জাতীয় পরমাণু, এফ বন্ড এফ একই জাতীয় দুইটি ফ্লোরিন, একই জাতীয় দুইটি ফ্লোরিন পরমাণু। তাহলে আমরা এই জাতীয় বন্ধনগুলোকে বলতে পারি একেবারে বিশুদ্ধ সমযোজী যৌগ। কি যৌগ, বিশুদ্ধ সমযোজী যৌগ। আচ্ছা, আমরা যদি এখন একটু খেয়াল করি যে এইচ আর কি বাবা, এফ, এইচ এফ, এখানে ইলেকট্রন আছে কয় জোড়া, এক জোড়া। এইচ এফ বন্ড ইলেকট্রন এক জোড়া, হাইড্রোজেনের একটা ইলেকট্রন আর ফ্লোরিনের একটি ইলেকট্রন। তাহলে এই যে বন্ডটাকে আমরা বলতে পারি এটা বিশুদ্ধ সমযোজী যৌগ নয়। এই যে এইচএফ বিশুদ্ধ সমযোজী যৌগ নয়, এইটা আমরা ব্যাখ্যা করতে পারবো তড়িৎ ঋণাত্মকতার সাহায্যে। তাহলে আমার আলোচ্য বিষয় ছিল যে এইচ বন্ড এইচ এটা বিশুদ্ধ সমযোজী যৌগ, এফ বন্ড এফ এটাও বিশুদ্ধ সমযোজী যৌগ, কিন্তু এইচ বন্ড এফ
বিশুদ্ধ সমযোজী যৌগ নয়। তো এইটা কেন বিশুদ্ধ সমযোজী নয় সেই বিষয়টা আমরা ব্যাখ্যা করব তড়িৎ ঋণাত্মকতার সাহায্যে। আমরা এইচ এফটাকে লিখতে পারি এরকম যে এইচ দিয়ে এখানে এফ দেওয়ার পরে এখানে ডেল মাইনাস ডেল প্লাস। এই ডেল মাইনাস যে বুঝতেছে আমরা যে ইলেকট্রনের ঘনত্ব এফ এর দিকে বেশি, আর এই ডেল প্লাস দিয়ে বুঝতেছি ইলেকট্রনের ঘনত্ব হাইড্রোজেন পরমাণুর দিকে কম। তাহলে এখানে ইলেকট্রন এইচ দিল একটা, এফ দিল একটা, কিন্তু বাস্তবতা হইল ফ্লোরিন এই ইলেকট্রন জোড়াকে নিজের দিকে অধিক পরিমাণে আকর্ষণ করে। এই জন্য এখানে আমরা দিলাম এফ মাইনাস, এখানে দিলাম কি ডেল প্লাস। তাহলে এখন যদি আমরা বলি যে তড়িৎ ঋণাত্মকতা কি জিনিস, তাহলে আমরা বলতে পারবো যে সমযোজী বন্ধনের, এই যে বন্ধনটা, সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন জোড়কে কোনো মৌলের নিজের দিকে অধিক পরিমাণে আকর্ষণ করার ক্ষমতা হলো তড়িৎ ঋণাত্মকতা, এবং এই সকল মৌলকে বলা হয় তড়িৎ ঋণাত্মক মৌল। তাহলে আমরা কি বলতেছি, সমযোজী বন্ধনের শেয়ারকৃত মানে যে ইলেকট্রন গুলো আমরা শেয়ার করলাম, মানে যে ইলেকট্রন গুলা পরমাণু গুলা শেয়ার করলো, সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন জোড়কে বা যুগলকে কোনো পরমাণুর নিজের দিকে তাহলে সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন জোড়কে বা ইলেকট্রন যুগলকে কোনো পরমাণুর নিজের দিকে অধিক পরিমাণে আকর্ষণ করার ক্ষমতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। এবং এ সকল মৌলকে তড়িৎ ঋণাত্মক মৌল বলা হয়। এটা পর্যায় সারণীর বাম পাশে থেকে ডান পাশে গেলে মৌলের তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, অর্থাৎ তড়িৎ ঋণাত্মক মৌলগুলোর অবস্থান তড়িৎ ঋণাত্মক মৌল সমূহের অবস্থান পর্যায় সারণীর ডান পাশে, এবং ডান পাশে সর্ব উপরে অবস্থিত ক্লোরিন হলো সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল। তাহলে পর্যায় সারণীর ডান পাশে সর্ব উপরে ক্লোরিন হলো সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল। এবং ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হইল 4, অক্সিজেন হলো 3.5, আর নাইট্রোজেন হলো 3, তারপর হাইড্রোজেন হলো 2, কার্বন আর সালফার হলো 2.5। এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে ফ্লোরিন হলো সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল, এবং ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান 4, অক্সিজেনের 3.5,
নাইট্রোজেনের 3, হ্যাঁ, হাইড্রোজেন 2, আর কার্বন এবং সালফার হলো 2.5। আচ্ছা, এইবার যদি আমরা একটু মনোযোগ দিই এই জায়গাটাতে, যে আমাদের কি বাবা এটা HF, তাহলে F হইলো ডেল মাইনাস, H হলো ডেল প্লাস। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হইলো 4, আর হাইড্রোজেনের কত 2.1 বা 2 ধরলে হবে 2.1। তাহলে পার্থক্য, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি। তাহলে আমরা HF কে বলি একটি পোলার সমযোজী যৌগ। কি বলি? পোলার সমযোজী যৌগ। অর্থাৎ এই HF যৌগটা যদিও আয়নিক, এর মধ্যে যদিও সমযোজী, এর মধ্যে কিছুটা আয়নিক বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে। আমরা কি বলছি? HF যৌগটা যদিও সমযোজী, কিন্তু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে হাইড্রোজেন ও ফ্লোরিন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে এখানে যে প্লাস মাইনাস চার্জের সৃষ্টি হইল, ফলে আমরা বলতেছি HF যৌগটা আর পুরোপুরি সমযোজী নয়, বরং এটার নাম কি? একটা পোলার সমযোজী যৌগ। আর এই যে ঘটনাটা ঘটলো, একে বলা হয় সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। তাহলে আমরা এতক্ষণে যা বুঝলাম তার সারমর্ম হইল যে একটা সমযোজী যৌগের মধ্যে বিদ্যমান দুটি পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের মান বেশি হলে সেখানে আমরা কি দিলাম? এরকম প্লাস মাইনাস দিলাম। একে বলা হবে পোলার সমযোজী যৌগ। অর্থাৎ যৌগটার মধ্যে কি হয়েছে? আয়নিক বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে। তাহলে এখন যে আমরা বলি এরকম যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে একটি সমযোজী যৌগের মধ্যে আংশিক ধনাত্মক ও আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হওয়াকে বলা হয় সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য, এবং এই যৌগকে বলা হয় পোলার সমযোজী যৌগ। আমার বিষয়টা ক্লিয়ার? যে সকল সমযোজী যৌগের মধ্যে বিদ্যমান পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকে না, সেটাকে বলি আমরা বিশুদ্ধ সমযোজী যৌগ। আর যে সকল সমযোজী যৌগের মধ্যে উপস্থিত মৌলগুলার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকে, তাদেরকে আমরা বলি পোলার সমযোজী যৌগ, এবং এই ঘটনাকে আমরা বলি সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। এখন আমাকে যদি প্রশ্ন করা হয় যে সমযোজী যৌগে কেন আয়নিক বৈশিষ্ট্য প্রকাশিত হয়, আমরা বলতে পারবো যে সমযোজী যৌগের মধ্যে উপস্থিত মৌলগুলার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি হলে সমযোজী যৌগের মধ্যে আয়নিক বৈশিষ্ট্য প্রকাশিত হয়। যেমন HF, এটা পুরোপুরি সমযোজী যৌগ নয়। আচ্ছা, তোমরা ক্লাস 9-10-এ পড়ে আসছো যে পানি একটি
পোলার সমযোজী যৌগ। কি বলছি, পানি একটি পোলার সমযোজী যৌগ। সমযোজী যৌগ আমার মনে হয় বিষয়টা তখন তোমরা ক্লিয়ার হও নাই, এখন ক্লিয়ার হবা। এই যে অক্সিজেন আর দুইটা হাইড্রোজেন, তাহলে আমরা লিখলাম হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.1 আর অক্সিজেন লিখলাম কত 3.5। তাহলে পার্থক্য অনেক বেশি। সুতরাং এটা একটা পোলার সমযোজী যৌগ। ঘটনাকে বলা হবে সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। এখানে দিতে পারবো মাইনাস, দিব প্লাস। যেহেতু অক্সিজেন অধিক তড়িৎ ঋণাত্মক মৌল, এই ক্ষারকৃতি ইলেকট্রন জোড় অক্সিজেনের দিকে কি আছে, কিছুটা বেশি আছে এই। আচ্ছা, এবার আমরা পড়ি যে হাইড্রোজেন বন্ধন কি জিনিস। হাইড্রোজেন বন্ধন, তো আমরা যদি লিখি এরকম যে এইচ ও এইচ, আবার দিই একটা এইচ ও এইচ, আবার দেই এইচ ও এইচ। এই লিখলাম এইচ ও এইচ, এইচ ও এইচ, আবার এইচ ও এইচ। তাহলে আমাদের এটা হলো ডেল্টা মাইনাস, ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস, ডেল মাইনাস, ডেল প্লাস, ডেল মাইনাস। তাহলে এখন দেখো, যখন অনেকগুলা পানির অণু থাকবে, তখন আমরা এই যে প্লাস মাইনাস, এখানে একটা দুর্বল বন্ধন আছে। কি আছে? দুর্বল বন্ধন আছে, দুর্বল বন্ধন আছে। একে আমরা বলি কি? হাইড্রোজেন বন্ধন। কি বন্ধন? হাইড্রোজেন বন্ধন। কি বন্ধন? হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধনের ফলে বিভিন্ন যৌগের, হাইড্রোজেন বন্ধনের ফলে যৌগের ভৌত পরিবর্তন ঘটে। কি ঘটে? ভৌত পরিবর্তন ঘটে। ভৌত পরিবর্তন ঘটে। যেমন কি শিখলাম? হাইড্রোজেন বন্ধনের ফলে যৌগের মধ্যে ভৌত পরিবর্তন ঘটে। আচ্ছা, এখন আমাকে যদি বলা যায় হাইড্রোজেন বন্ধন কাকে বলে, তাহলে আমরা এটা আর একটু খেয়াল করি যে এটা তড়িৎ ঋণাত্মক মৌল, সাথে কি আছে? হাইড্রোজেন। এটা আমার মাইনাস, এটা আমার প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। এই যে দুইটা যৌগের অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে যে দুর্বল আকর্ষণ বল, আমরা ডট ডট দিচ্ছি, ডট ডট চিহ্ন দেওয়া হয়েছে, যে দুর্বল আকর্ষণ বল, তার নাম হাইড্রোজেন বন্ধন। আচ্ছা, এখন কোশ্চেন হলো যে হাইড্রোজেন থাকলেই কি হাইড্রোজেন বন্ধন হবে? আমরা যদি চিন্তা করি যে মিথেন, এখানে তো হাইড্রোজেন আছে, তাহলে এখানে কি হাইড্রোজেন বন্ধন হবে? মিথেনের মধ্যে হাইড্রোজেন বন্ধন হবে না। কেন? যে এখানে কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান হইলো 2.5 আর হাইড্রোজেন কত? 2.1, পার্থক্য কত? 0.4। তাহলে মিথেনে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কম। কম হলে আমরা বলবো মিথেন একটি বিশুদ্ধ সমযোজী যৌগ। কি বলতেছি? যে মিথেন একটি বিশুদ্ধ সমযোজী যৌগ। এখানে কোনো প্লাস মাইনাস প্রান্ত নাই, সুতরাং এখানে হাইড্রোজেন বন্ধন সম্ভব নয়। আচ্ছা,
এখানে খেয়াল রাখতে হবে হাইড্রোজেন বন্ধন শুধুমাত্র দিবে ক্লোরিন, নাইট্রোজেন আর হলো অক্সিজেন। তিনটা মৌল শুধুমাত্র হাইড্রোজেন বন্ধন দিতে পারে। কোন কোন তিনটা মৌল? ফ্লোরিন, নাইট্রোজেন আর অক্সিজেন। আমাদের সংজ্ঞাটা হবে এরকম যে হাইড্রোজেন পরমাণু উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল ক্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেনের সাথে সমযোজী বন্ধন উৎপন্ন করলে যৌগটিতে ডাইপোল, বাংলা হলো দ্বিমেরু, ডাইপোল বা দ্বিমেরু সৃষ্টি হয়। আমরা দেখি এখানে এই যে H2O দেখো, যে প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে কি হলো? ডাইপোল বা দ্বিমেরুর সৃষ্টি হয়েছে। এরূপ পোলার অণু বা পোলার যৌগ পরস্পরের কাছে আসলে একটির হাইড্রোজেন যুক্ত ধনাত্মক প্রান্ত, হাইড্রোজেন যুক্ত ধনাত্মক প্রান্ত অপরটির ঋণাত্মক প্রান্তকে দুর্বল ভাবে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের নাম হাইড্রোজেন বন্ধন। আমরা কি বলতেছি? যে হাইড্রোজেন পরমাণু যখন উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল ক্লোরিন, অক্সিজেন ও নাইট্রোজেনের সাথে সমযোজী বন্ধন তৈরি করে, তখন এই যৌগটিতে ডাইপোল বা দ্বিমেরুর সৃষ্টি হয়। এরূপ পোলার যৌগ বা পোলার অণু পরস্পরের কাছে আসলে একটির হাইড্রোজেন যুক্ত ধনাত্মক প্রান্ত অপরটির ঋণাত্মক প্রান্তকে দুর্বলভাবে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের নাম হাইড্রোজেন বন্ধন। আমরা একটু বললাম যে হাইড্রোজেন বন্ধনের ফলে যৌগের ভৌত পরিবর্তন ঘটে। তাহলে আমরা কি বলতেছি? যে হাইড্রোজেন বন্ধনের ফলে যৌগের ভৌত পরিবর্তন ঘটে। আমাদের পরীক্ষায় একটা কমন প্রশ্ন আসে যে H2O তরল কিন্তু H2S গ্যাসীয় কেন? যদিও অক্সিজেন ও সালফার উভয়ে গ্রুপ
16 এর মৌল। কার মৌল? 16 এর মৌল। আমাদের কোশ্চেনটা কি? কোশ্চেনটা হলো যে H2O তরল, কিন্তু H2S গ্যাসীয় কেন? যদিও উভয়েই একই গ্রুপ 16 এর মৌল। এখন আমরা একটু আগে বললাম যে হাইড্রোজেন বন্ধন একটা যৌগের মধ্যে কি ঘটায়? ভৌত পরিবর্তন ঘটায়। তাহলে আমরা এরকম বলি যে H2O একটি পোলার যৌগ। তাহলে H2O হলো একটি পোলার যৌগ। কেন? হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বিদ্যমান। এক নম্বর হলো কি H2O একটি পোলার যৌগ। কি যৌগ? পোলার যৌগ। অর্থাৎ এখানে দ্বিমেরু বা ডাইপোল সৃষ্টি হয়েছে, নাম্বার 1। নাম্বার 2 কি হবে? যে পোলার হলে কি হবে দেখি আমরা একটু, যে অসংখ্য হাইড্রোজেন অসংখ্য পানির অণু পরস্পর কি থাকে? হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে অসংখ্য পানির অণু গুচ্ছ আকারে কি আকারে? গুচ্ছ আকারে অবস্থান করে। 3 নম্বর কি হলো? ফলে H2O কি বাবা? তরল। আমরা কি বলতেছি? যে হাইড্রোজেন ও অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে H2O একটি পোলার যৌগ। এর পোলার যৌগের মধ্যে কি আছে? পরস্পরের কাছে আসলে হাইড্রোজেন বন্ধনের সৃষ্টি হয়। নাম্বার 3 হলো হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে অসংখ্য পানির অণু গুচ্ছ আকারে কি আকারে? গুচ্ছ আকারে অবস্থান করে। ফলে H2O একটি তরল এবং এর স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এদের স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। পক্ষান্তরে H2S কি হবে? H2S হলো একটি অপোলার অণু। অপোলার কেন? আমরা আগে বলছি যে হাইড্রোজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার মান হইল 2.1 আর সালফার 2.5। H2S এ বিদ্যমান হাইড্রোজেন ও সালফারের তড়িৎ ঋণাত্মকতার মধ্যে পার্থক্য খুবই কম। ফলে H2S একটি বিশুদ্ধ সমযোজী যৌগ। কি যৌগ? বিশুদ্ধ সমযোজী যৌগ। এদের মধ্যে কোনো হাইড্রোজেন বন্ধন নাই। হাইড্রোজেন বন্ধন না থাকলে এরা কি একটা আলাদা আলাদা আছে, তার মানে কি? আমরা বলবো H2S হলো একটা অপোলার বিশুদ্ধ সমযোজী যৌগ। এখানে কি হলো? হাইড্রোজেন বন্ধন নাই। হাইড্রোজেন বন্ধন নাই, না থাকলে কি হবে? অণুগুলা কি আছে? অণুগুলো আছে মুক্ত বা একক অবস্থায় বিদ্যমান। অণুগুলো মুক্ত বা একক অবস্থায় বিদ্যমান, ফলে এরা গ্যাসীয়। তাহলে আমরা বলবো একটা অপোলার সমযোজী যৌগ, এদের মধ্যে হাইড্রোজেন বন্ধন নাই, ফলে অণুগুলো কি আছে? মুক্ত বা একক অবস্থায় বিদ্যমান, ফলে এরা কি বাবা? গ্যাসীয়। অনুরূপ ভাবে মানে হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাস, HCl হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, HBr হাইড্রোজেন আয়োডাইড গ্যাস, হাইড্রোজেন ব্রোমাইড গ্যাস, আর এই যে হাইড্রোজেন আয়োডাইড গ্যাস। হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাস, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, হাইড্রোজেন ব্রোমাইড গ্যাস, হাইড্রোজেন আয়োডাইড গ্যাস, এদের মধ্যে
HF এর স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি। কেন? এটা উত্তর দেওয়া যাবে হাইড্রোজেন বন্ধনের কারণে। আমরা একটু আগে বললাম যে পর্যায় সারণীর বাম পাশ থেকে ডান পাশে গেলে তড়িৎ-ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়। পর্যায় সারণীর সর্বডানের মৌল এবং সর্বডানের সর্ব উপরের মৌল। তাহলে পর্যায় সারণীতে সর্বডানে এবং সর্ব উপরের মৌল ফ্লোরিন সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল। তাহলে ফ্লোরিনের মান কত? 4, সবচেয়ে বেশি। হাইড্রোজেন কত? 2.1। তাহলে 2.1 আর 4 এর মধ্যে পার্থক্য অনেক বেশি। তাহলে HF যৌগটি একটি পোলার সমযোজী যৌগ। এরূপ পোলার সমযোজী যৌগ পরস্পরের কাছে আসলে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে একটি ধনাত্মক প্রান্ত অপরটি ঋণাত্মক প্রান্তকে দুর্বলভাবে আকর্ষণ করে। ফলে HF অণুসমূহ কি আকারে? গুচ্ছ আকারে অবস্থান করে। যেহেতু এরা গুচ্ছ আকারে অবস্থান করে বা যুক্ত অবস্থায় থাকে, ফলে এদের স্ফুটনাঙ্ক অনেক বেশি হবে। HF কে লেখা যাবে এইরকম যে HFN। এরকম HFN দেই তাহলে বুঝতে হবে এখানে বন্ধন আছে কয় ধরনের? এখানে বন্ধন আছে 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। একটি হলো 2 ধরনের বন্ধন আছে। একটি হলো হাইড্রোজেন ও ফ্লোরিনের মধ্যে সমযোজী বন্ধন, আর একটা হলো হাইড্রোজেন ও ফ্লোরিনের মধ্যে হাইড্রোজেন বন্ধন। এই HF সমযোজী আর HF হাইড্রোজেন বন্ধন। অনুরূপভাবে পানির প্রকৃত সংখ্যা লেখা যাবে H2ON। তাহলে আমরা বুঝবো এখানেও সংখ্যা বন্ধন আছে কয় ধরনের? 2 ধরনের। এই যে অক্সিজেন হাইড্রোজেন সমযোজী, কিন্তু এই অক্সিজেন আর এই হাইড্রোজেন হলো হাইড্রোজেন বন্ধন। তাহলে H2ON এর মধ্যে বন্ধন আছে কয় ধরনের? 2 ধরনের। অক্সিজেন হাইড্রোজেন সমযোজী, আর এই অক্সিজেন এই হাইড্রোজেন বন্ধন। তো আমরা আজকে তোমাদের সাথে হাইড্রোজেন বন্ধন নিয়ে কথা বললাম, তড়িৎ ঋণাত্মকতা নিয়ে কথা বললাম, আর একটা শিখলাম যে সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। আমার মনে হয় বাসায় আমরা এগুলো একটু পড়াশোনা করি, আবার সামনে দেখা হবে ইনশাল্লাহ। তো তোমরা ভালো থাকো, এই করোনাকালীন সময়টাকে কাজে লাগাও, পড়াশোনা করো। তোমাদের শুভকামনায় শেষ করলাম। আমি মোহাম্মদ মশিউর রহমান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, দিনাজপুর গভর্নমেন্ট সিটি কলেজ। আসসালামু আলাইকুম।